এনসিপি কে? কোথায় আছে এনসিপি? বাংলা ভুল বললে কম বলা হয় যে অপরাধ তারা দেশের সঙ্গে করছে। আমার দেশটাকে ইউনূস সাহেব নিতে চান কোথায়? তারেক রহমানের বক্তব্য আগের চেয়ে অনেক কঠোর ডিসেম্বরের নির্বাচনের দাবির ব্যাপারে হতে হবে এবং হবে। তার এই আত্মবিশ্বাসের উৎস কি? এটা কি সরকারকে আরো বেশি চাপে ফেলা নাকি নেতাকর্মীদের উজ্জীবিত করার জন্য? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার সাথে যে ভাই, যদিও আমার অনুজ, কিন্তু জ্ঞানে গুণে অভিজ্ঞতায় উনি আমার চেয়ে অনেক বেশি সমৃদ্ধ এবং ওনার কথা শুনে আমি মানে আমি শিখবার চেষ্টা করি বা বুঝবার চেষ্টা করি। আমার ভাই আর যারা আমাদের কথা শুনছেন, বাংলাদেশের সমস্ত সম্মানিত জনতা, আমি আপনাদেরকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আমার কথাটা হলো, এইটা কিন্তু উজ্জীবিত করার কথা না, এটা সাধারণ কোনো বক্তব্য না। এটা কি হুমকি? হুমকি না, এটা বাংলাদেশ এবং তার রাজনীতিকে বাঁচানোর জন্য চ্যালেঞ্জ গ্রহণ করা। এই কথাটা মানুষ শুনতে চেয়েছিল বিএনপির কাছ থেকে। আমি কালকে একটা একটা ইউটিউবের বক্তব্যে আমি বলেছি যে বিএনপির নেতৃত্ব আগের রাত্রে কথা বলে মাথা উঁচু করে পরের দিন আবার যখন ইউনূস সাহেবের কাছে গিয়া দেখে যাদের মন্ত্রিত্ব চায় না তাদেরকে ইউনূস সাহেব পাশে বসায়া, সেই সজীব বুয়েদেরকে পাশে বসায় রাখে। একজনও বলে না যে ও থাকলে আমরা থাকবো না। এইটুক থাকা দরকার। তো আমার মতো একজন অধম লোক যদি তাদের সাথে যাইতে পারতাম, আমি ইউনূস সাহেবকে বলতাম, আসসালামু আলাইকুম স্যার, আপনার পাশে যিনি বসে আছেন ওনাকে এখান থেকে বিদায় করেন, তা না হলে আমি বসবো না। তার পদ থেকে দাবিতে তো গেছেন, মানে তার পদ থেকে দাবিতে তো ওনারা গেছেন 1903 জন। এবং এর ইতিহাস কিন্তু বিএনপি প্রথম আনছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এরশাদ সাহেবের আমলে আতাউর রহমান খান সাহেবকে যখন প্রধানমন্ত্রী করা হয়েছিল, বিএনপি বলে দেশনেত্রী খালেদা জিয়া বলেছিলেন আতাউর রহমান খান সাহেব এরশাদ সাহেবের পাশে বসলে আমরা আলোচনায় যাব না। এবং এরশাদ সাহেব বাধ্য হয়েছিলেন আতাউর রহমান খান সাহেবকে বাদ দিয়ে, প্রধানমন্ত্রীকে বাদ দিয়ে আলোচনা করতে। বর্তমান নেতৃত্ব কি তাহলে দুর্বল? বর্তমান নেতৃত্ব কি তাহলে দুর্বল? তারা তো নেতৃত্ব না, একটা পর্যায়ে তারাই টিম অফ লিডারশিপ। মূল নেতৃত্ব তো এখানে নেই। মূল নেতৃত্ব আজকে কথা বললেন যে কথা বাংলাদেশের মানুষ ওনার কাছ থেকে শুনতে চায়, এবং আমি জানি এই কথা সত্যে প্রমাণিত হবে, আল্লাহর রহমত। এই কথা বৃথা যাবে না। কারণ হলো, এই কথা বাংলাদেশের 18 কোটি মানুষের কথা। এই কথা হলো বাংলাদেশের যে স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী বা প্রতিরক্ষা বাহিনী, তাদের কথা। তারাই বলেছে এই কথাটা যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে। যখন ইউনূস সাহেবরা সবসময় বলতেছিল ডিসেম্বর থেকে জুন, একমাত্র সেনাবাহিনী প্রধান বলছে না, ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে, তারপরে আমরা ব্যারাকে ফিরে যাব, এরপরে আর আমরা থাকবো না, আমরা জানুয়ারিতে শপথ গ্রহণ অনুষ্ঠান দেখতে চাই, এইটুক বলেছে। কাজেই যেখানে সার্বভৌমত্বের প্রতীক প্রতিরক্ষা বাহিনী, সেনাবাহিনী কথা বলেছে, আর বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং মানুষের দ্বারা সমর্থিত দল বিএনপির নেতা জনাব তারেক রহমান যখন কথাটা বলেছে, আমার ধারণা এই কথাকে মিথ্যা প্রমাণ করার মতো অবস্থা কোনোদিনই হবে না। আল্লাহর রহমতে ডিসেম্বরে, আমিও বলি ইলেকশনটা ডিসেম্বরে হবে। যদি না হয়, এই কথাটা আপনি জিজ্ঞেস করতে, যদি না হয়, এইটা আমি জানি ইউনূস সাহেব এবং তার সরকারের অধীনে আর কোন নির্বাচন হবে না, অথবা তাদের কোনো সরকার থাকবে না। কিন্তু এত বড় দুটি শক্তিকে অবজ্ঞা কেন করছে ডক্টর ইউনূসের সরকার? সামরিক বাহিনী এবং বিএনপি, এই বড় দুটো শক্তিকে অবজ্ঞা করছে কেন ডক্টর ইউনূসের সরকার? ক্ষমতার ময়ূর সিংহাসনে যারা বসেন এই দেশে, আমি দেখছি আর কি, তাদেরকে আরবিতে বলে সুমুন বুকমুন উমিউন ফাহিউম লা ইয়ারজিউ। তারা চোখ থাকতে দেখে না, কান থাকতে শুনে না, মন থাকতে বুঝে না। তারা মনে করে তাদের চেয়ে ক্ষমতাবান লোক আর নাই, এবং যে ভুল তারা করছে, ভুল বললে কম বলা হয়, যে অপরাধ তারা দেশের সঙ্গে করছে। এত অনিশ্চিত দেশ, আমার ভাইয়ের বয়স আমার রাজনীতির চেয়েও কম। আমি 61 বছর যাবত রাজনীতি করি। আমি 1964 সন থেকে রাজনীতি করি।
6 দশক আমার রাজনীতির অভিজ্ঞতা, কেউ কোনোদিন দেশের এই ধরনের ক্ষতি করে এত অনিশ্চিত দেশ থেকে আপনি রাস্তা দিয়ে হাঁটতে পারবেন না, রাত্রিবেলা ঘুমাইলে পরে আপনি ট্রাকের শব্দ শুনবেন, সেই ট্রাকের উপরে মেশিন গান, আর্মি কেন সারা রাত ঘুমাবে না, রাস্তা দিয়ে চলা যায় না, 10টার পরে 9টার পরে হইলে মা ছেলেকে খোঁজ নেয়, তুমি কোথায় আছো, তাড়াতাড়ি বাসায় আসো। এটা কি পৃথিবীর কোনো রাজধানীতে হয়? এত অনিশ্চিত কি কোনো দেশ আছে? এই দেশটা কি যুদ্ধ করে স্বাধীন করছিলাম? এই ধরনের চক্রান্তকারী সরকার কি কোনো দেশে আছে? যে সরকার আমার দেশের করিডোর দিয়া দেয়, আমি জানতে পারি 2 মাস বা 3 মাস পরে। 1 বছর যাবত আমার দেশের একটা দ্বীপ, আমি মনে করি এটা সবচেয়ে সুন্দর দ্বীপ, সেন্ট মার্টিন দিয়ে রাখছে একটা রাজাকারের বাচ্চা, ওই যাকে সবাই ফুলপরি কয়, এই যে মেয়েটা, আমি বলি ভদ্র মহিলা, মানুষ বলে মেয়েটা, সে বড় বড় কথা বলে। 1 বছর যাবত একটা স্টিমার যাইতে পারে না ওতে, মানে এই সরকার আসার পর থেকে যাইতে পারেন না সেন্ট মার্টিনে। আপনি সমুদ্র বন্দর দিয়ে দিচ্ছেন কোন কথা বলে? আপনি বলছেন যে ভালো চালাইতে পারবে তাকেই আমি দিয়ে দিব, যে সুন্দরভাবে চালাইতে পারবে। আমার দেশ সুন্দর কি অসুন্দর ইনু সাহেব আপনি কি জানেন? আপনি যুদ্ধ করছেন, দেশটাকে আপনি সৃষ্টি করছেন, আমি সৃষ্টি করছি, যারা সৃষ্টি করছে তাদের সঙ্গে আমি ছিলাম। ওই যে ইকবাল হল থেকে সবচেয়ে বেশি ছাত্র নেতৃত্ব হয়েছে মুক্তিযুদ্ধ, আমি ছিলাম। আমি দেখছি সিরাজুল আলম খানদেরকে দেখছি, তাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিভাবে 32 নম্বরের দোতলা থেকে আঙ্গুল তুলে কথা বলতো মার্চ মাসে, সেটা আমি দেখছি। কিভাবে পতাকা হয়েছে, স্বাধীনতার গান হয়েছে, এটা কি বলে আমাদের যে জাতীয় সঙ্গীত হয়েছে, সব দেখছি। জাহিদুর রহিম কিভাবে 2টা গান পাশাপাশি গাইছে, সিরাজুল আলম খান এই 4 নেতার সামনে বৈশা জাহিদ ভাই গানটা গানতো, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। জাহিদ ভাই ওই গানটা গানতো, ধনধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা। ইকবাল হলের অতে বৈশা, গেস্ট রুমে বৈশা সবাই বললো যে এই গানটা আমাদের পছন্দ হয়েছে, কারণ 2টা গানই পছন্দের, কিন্তু যেহেতু ওইটা হইলো বিশ্বকবির গান, নোবেলে আমরা পছন্দ করলাম, এই গানটা বঙ্গবন্ধু জিনিসটা চয়েস করলেন। কথাগুলা খুব বুঝবেন। সেই দেশ যুদ্ধ করে স্বাধীন করছি আমার মা, মুক্তিযুদ্ধ আমার মা, মায়ের পেট থেকে আমার দেশ বেরিয়েছে। সেই মাকে আপনি বলেন আমি শাড়ি দিতে পারি না, হইতে পারে পুরান শাড়ি পরে আমার মা, আমার মাকে আমি ভালোভাবে 3 বেলা খাবার দিতে পারি না, ঔষধ দিতে পারি না আমার মা। আপনি বুঝি আইসা বলবেন এই তোর মারে জমিদারের কাছে বিয়ে দিয়ে দিই, তাইলে সুন্দর বেনারসি শাড়ি পরতে পারবে, সেই মাকে আমি দিয়ে দিব? আমার চট্টগ্রাম বন্দর দিয়ে দিলে বাংলাদেশ থাকে? আমার কান্না আসে, উনার আসবে না ওইভাবে, কারণ আমি যুদ্ধ করে দেশ স্বাধীন করছি। চট্টগ্রাম বন্দর দিয়ে দিলে বাংলাদেশ থাকে কি? আপনি করিডোর দিয়ে দিতে চান, আমরা বুঝি না? আমরা বুঝি না বার্মার থেকে কালকে কি করে আমার দেশের রাষ্ট্রদূতকে বের করে দেওয়া হয়েছে কেন? ও এরা আমাদের বন্ধু রয়েছে এখনো। আমি ইউনুস সাহেব বা ইউনুস সাহেবের এইসব ধরনের ওই যে পান্ডা পুন্ডা ছেলে পেলে, আমি ফজলুর রহমান, আমি বুঝি না চীনের সঙ্গে আমার সম্পর্ক কোথায় যাবে, বার্মার সম্পর্ক আমার কোথায় যাবে। ওই জায়গাটা যে একটা গাজা উপত্যকা হবে, লেবানন হবে চিরদিনের জন্য, রাতে ঘুমাইলে পরে বোমার আওয়াজ হবে, আমি এটা বুঝি না, নাপাম বোমার আওয়াজ হবে, মেশিন গানের আওয়াজ হবে। ওই যে গাজা উপত্যকা আজকে দেখলাম 36,000 মানুষ একসাথে মারা গেছে। আমার দেশটাকে ইউনুস সাহেব নিতে চান কোথায়? দিব না আমার দেশ, আমি না খাইয়ে থাকবো। আমার দেশ যেভাবে পারি আমি বাঙালি জাতি বাংলাদেশের মন চালাবো। আপনি দিয়ে দেওয়ার কে? কে আপনি দিয়ে দেওয়ার? কে আপনাকে রাইট দিছে বাংলাদেশটাকে আপনি দিয়ে দিবেন বন্ধক? কেন দিবেন আপনি? কোন রাজনৈতিক দলের জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলেন না, এমনকি জানানোরও মনে করলেন না। এখন আবার অস্বীকার করেন। কে খলিলুর রহমান বাংলাদেশের? আমি তো বললাম, আমি ওই দিনও বলছি, আজকেও বলি, ফজলুর রহমান যাকে চিনে না সে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর লিডার হয় কেমনে? প্রতিরক্ষা বাহিনীর সে মন্ত্রী হয় কেমনে? দায়িত্ববান লোক হয় খলিলুর রহমান। ইতিহাস তো আমি দেখি 2001 সালে তারা কি ছিল, একটা প্রাইভেট সেক্রেটারি ছিল। ওই প্রাইভেট সেক্রেটারি বাম হাতের নিচে থাকে রাজনীতিবিদের। গেঞ্জি যত দামি হোক কেউ শার্টের উপরে পরে না।
আমলা যত বড়ই হোক রাজনীতিবিদের চেয়ে সে বড় না। আপনি ওই 11টা মানুষকে আনছেন আপনি মার্কিন নাগরিক হিসাবে, বিদেশি নাগরিক। আমি এদেরকে বলি 1757 সালের রবার্ট ক্লাইভ। সেই রবার্ট ক্লাইভ সাদা ছিল, এরা হইল কালো রবার্ট ক্লাইভ। এদেরকে দিয়ে আপনি আমার দেশের সংবিধান বদল করবেন? যে সংবিধান 30 লক্ষ লোকের রক্তের আকরে লেখা সংবিধান, ও সংবিধান তাজউদ্দিন বুঝে না, না সৈয়দ নজরুল সংবিধান বুঝে না, আসাদুজ্জামান খানরা, মনোরঞ্জন দত্ত, ডক্টর কামাল হোসেনরা সংবিধান বুঝে না, ওই আলী রিয়াজ বুঝে সংবিধান। আলী রিয়াজ ডক্টর কামাল হোসেনের মোহরের কাজ করে দেখে তো বুঝে কিনা, ডিক্টেশন নিতে পারে কিনা। ওই যে রাতের পর রাত না ঘুমাইয়া 381 ঘন্টা বিতর্ক করে 9 মাসের সংবিধান করলো, সেইটা বাংলাদেশের সংবিধান ছুঁড়ে ফেলাই দিয়ে নতুন করে লিখে দিব। কেসকি বান্দির পুতের নাম সুলতান খা, বাংলাদেশের সংবিধান লিখে দিব। আমার তো সহ্য হয় না। এরা কারা? ইলেকশন করো, মেম্বারের ভোট পায় দেখাও যে আমি মেম্বার, যে 2500 ভোট পায় মেম্বার হয় ইউনিয়ন পরিষদে, আমি সেই ভোটটা পাইছি, দেখাও। বাপের বেটা হইলে গোপনে করো কেন? সকালবেলা একরকম কও, বিকালবেলা আরেক রকম কও, অন্ধকারে রাখো, মানুষকে মুনাফেকের মতো বিশ্বাসঘাতকতা করো, ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে চিলড্রেন পার্টি করাও, আর মাথার মধ্যে হাত দিয়ে বলো তোমরা হবা বাংলাদেশের নেতা। ছাত্র তরুণরা বাংলাদেশ চালাবে। সেই ছাত্র তরুণ 9-এ পড়ে, 10-এ পড়ে, মেট্রিক পাস করছে, সে যদি দেশ চালায় তাহলে তো আমি ফজলুর রহমান 70 ঊর্ধ্ব ব্যক্তি গিয়ে আমার গিয়ে ক্লাস 9-এ ভর্তি হতে হবে, ওই গোলাম মোরার ননির গিয়ে আইএ ফার্স্ট ইয়ারে ভর্তি হইতে হবে, না তো স্কুল কলেজ সব বন্ধ হয়ে যাবে। সমস্ত ছাত্ররা এখন ইউনো অফিসে গিয়া, ডিসি অফিসে গিয়া, বিভিন্ন মানে ওয়াটার বোর্ডের অফিসে গিয়া বসে থাকে, সচিবালয়ে গিয়ে বসে থাকে, ডিসি কিভাবে পরিবর্তন করা যায়, কাম কিভাবে নেওয়া যায়, প্লট কিভাবে নেওয়া যায়। এর জন্য এই দেশটা আমরা সৃষ্টি করছিলাম। আমার দেশের সমস্ত তারুণ্য ধ্বংস হয়ে যাচ্ছে। এক একটা ছেলে 5ই আগস্টের আগে আমরা মনে করছি এরা বুঝি পৃথিবীর সবাই ফিডেল ক্যাস্ট্রো, চে গুয়েভারা, আর এখন দেখা যায় আঙ্গুর ফুললে কলা গাছ, কলা গাছ ফুললে বট গাছ, বট গাছ ফুলে দুরা বট গাছ হইছে। ঘর আছে দর নাই, মানুষ আছে রাও নাই, বাড়িতে একটা ঘর নাই, দরজা নাই, সেই সব ছেলেগুলা বিমানে যায় বাড়িতে। এগুলো আমরা দেখি, আমি দেখার দরকার নেই, মানুষ দেখে এগুলা। যাদের পিছনে এক সময় 7 লক্ষ লোক মিছিল করে আসতো, তাদের পিছনে এখন 700 লোক যায় না, 150 লোক হয় না 3 দিন মাইক পারলে পরে। তাদের সাথে আবার ইউনুস সাহেব গিয়া মিটিং করে প্রথম, এনসিপি পার্টি প্রথম, আর এদের পিছনে বিএনপি যায়। আমি তারেক রহমান সাহেবকে বলবো আপনি আমাদের নেতা, বাংলাদেশের নেতা, বিএনপি কে বলবো এনসিপি যেখানে বসবে আগে তারা রেজিস্ট্রেশন করে আসুক, তারপরে আপনারা গিয়ে বসবেন। তা না হলে বসলে পরে আমাদের অপমান হয়, বাংলাদেশের মানুষের অপমান হয়। এনসিপি কে? কোথায় আছে এনসিপি? বাংলাদেশে ঢাকা শহরে কিছু ছেলে পেলে বাদ দিলে এই দেশটাকে একটা চক্রান্তের মধ্যে ফেলে দিয়ে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। এই দেশটাকে একটা চক্রান্তের মধ্যে ফেলে দিয়ে এই দেশের সমস্ত মানুষের মানবাধিকারকে হত্যা করা হচ্ছে। আর এই দেশটাকে আস্তে আস্তে ধীরে ধীরে কইলে পরেই তো আমারে বকবো, যে বকা বক্তাছে আমার উপরে ফতোয়া হইছে আমি মরলে নাকি আমার নামে জানাজা পড়া যাবে না, আমি নাকি কাফের। আমি কথা বললেই হবে? দেশটাকে আমরা এদের জন্য করছিলাম? এই দেশটাকে আমরা স্বাধীন করছিলাম কেন? কি স্লোগান ছিল? এই যে মুক্তিযুদ্ধ হইল, 47কে ভুল প্রমাণিত করে মুক্তিযুদ্ধ হয়েছে। 47 ভুল প্রমাণিত হয়েছে এই দেশে 52 সনে। যেদিন বলা হয়েছে আমার মায়ের ভাষা, মুখের ভাষা, যেদিন বলা হয়েছে 62 সন, 64 সনে শিক্ষা আন্দোলনে আমি বাঙালি, আমার শিক্ষা ব্যবস্থা ভিন্ন রকম হবে, বাংলা হবে উর্দুর সমান সমান একটা ভাষা, সেই দিনই তো পাকিস্তানের 47 ফলস প্রমাণিত হয়েছে। যেদিন 6 দফা দিয়ে দিছে শেখ মুজিবুর রহমান, 7ই জুনে যেদিন স্লোগান হয়েছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি, যেদিন 69 সনে 11 দফা আন্দোলনের স্লোগান দিয়ে আসাদরা মারা গেছে, মতিউররা মারা গেছে, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, 70 সনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ডিসেম্বর 7ই ডিসেম্বর যখন মেজরিটি হইয়া পাকিস্তানের ক্ষমতা পাওয়ার কথা ছিল, দেয় নাই, যখন স্লোগান দিছে বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো, সেই তো যুদ্ধ করছিলাম। আমি তো স্লোগান দিছিলাম পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা। আমি তো স্লোগান দিছিলাম পাঞ্জাব না বাংলা, বাংলা বাংলা। সেই যে বাংলা, কোন বাংলা? সেই বাংলা হলো গণতন্ত্রের বাংলা। গণতন্ত্রের জন্য দেশে যুদ্ধ হয়েছিল। ইউনুস সাহেব বুঝেন? আপনি অনেক
বড় মাপের মানুষ, আপনি আমার চেয়ে 10 বছরের বড়, আপনাকে আমি এমনি ব্যক্তিগতভাবে সেলিউট করি, কিন্তু আপনি কি বুঝেন গণতন্ত্র কাহাকে বলে, ইহা কত প্রকার কি কি? আমরা যখন যুদ্ধ করি বাংকারে থেকে থেকে পাঞ্জাবির বুকে যখন ট্রিগার টিপি, পাশের ছেলেটা যখন গুলি খায়া 5 হাত উপরে উঠে বলে মামা, মাকে তুমি দেখো, সেই মা পাগল হয়ে মারা গেছে। ইউনূস সাহেব বুঝেন মুক্তিযুদ্ধ কাহাকে বলে? সেই মুক্তিযুদ্ধ করে লাখ লাখ লোক মারা শহীদ হয়েছে। আমি যে ক্যাম্পে ছিলাম, মইলাম ক্যাম্প, বালাট ক্যাম্প, মেঘালয়ে, সেই মইলাম ক্যাম্পে 50,000 শিশু এবং নারী মারা গেছে। অনেকে চ্যালেঞ্জ করে 3 লাখ লোক পায়, আরে 3 লাখ না, 7 লাখ লোক তো মারা গেছে শুধু শুধু শরণার্থী ক্যাম্পে। একটা যুদ্ধে খুলনাতে 18,000 লোক একদিনে মারা গেছে। এটা 8ই ডিসেম্বর। কাজে আমি আপনাদেরকে, দেশটা কি রক্তের সাগরে দেশ হয়েছে, এইটাকে নিয়ে এত খেলাধুলা করা উচিত না। এখনো মুক্তিযোদ্ধারা জীবিত আছে। এটাকে, এই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা স্লোগান দেয় তারা মহাপাপী, তারা আলবদর রাজাকার এবং তাদের সন্তান। এখন দেশটাকে সেই দিকে নেওয়ার চেষ্টা করছে। এক বড় মৌলানা দেখলাম বক্তৃতা করছে, পৃথিবীর শ্রেষ্ঠ দেশ নাকি আফগানিস্তান। আমি মৌলানার নামটা বলতে চাই না, বলতে পারি। আমার কাছে মনে হয়েছে আরে বাংলাদেশ, এটা নাকি আফগানিস্তান বানাইতে চায় উনি, যে আফগানিস্তানকে লিগে